নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ 2রা সেপ্টেম্বর সোমবার, দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। হ্যাঁ, আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো আমরা ইউটিউবের ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকের কমেন্টে দিয়ে দিচ্ছি। আর অনুরোধ করছি যে আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ফেসবুক পেজে লাইক আর ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখুন। তাই বলে ভাববেন না যে নিউজ নির্ভীক চ্যানেল বন্ধ করে দিচ্ছি, প্রশ্নই ওঠে না। এবার খবরে ফিরি। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে লালবাজার অভিযান। এবার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, জাস্টিস ফর সাবির আওয়াজ তুললেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান শামিরুল ইসলাম। রাজ্যের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে সায়নের জামিন মঞ্জুর হওয়াই উচিত। কথায় কথায় শাসকের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া যাবে না অভিযুক্ত বা দোষীর বাড়ি, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। 6 বাংলাদেশি ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়ো বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজার হাজার ইসরায়েলি। গাজা থেকে আরও 6 জন ইসরায়েলি বন্দির মৃতদেহ পাওয়ার পরেই ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়নও ধর্মঘটের ডাক দিয়েছে। হামাস নেতাদের খুঁজে বের করে বদলা নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়া এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ বলেছেন, সিরিয়ার সাথে সহযোগিতা বজায় রাখা অপরিহার্য এবং এই অংশীদারিত্ব গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে পরাজয় ঘটাবে। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। লালবাজার অভিযান। এবার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। শুরু থেকেই দাবি উঠেছিল পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিয়ে তার পদত্যাগ দাবি করবেন। মিছিলের কারণে সোমবার সকাল থেকেই মিছিলের রুটে পুলিশি তৎপরতা ছিল তুঙ্গে। লালবাজার চত্বরের আগেই ফিয়ার্স লেনের মুখে আটকে দেওয়া হয় মিছিল। সেখানেই নিজেদের দাবি নিয়ে পথে বসে পড়েন আন্দোলনকারী চিকিৎসকরা। পুলিশ কমিশনারের কুশপুতুল পোড়ানো হয়। তারা দাবি তোলেন নির্দিষ্ট সময়ের মধ্যে হয় তাদের ব্যারিকেড সরিয়ে লালবাজার চত্বরে যেতে দিতে হবে, অন্যথায় ঘটনাস্থলে আসতে হবে খোদ সিপিকে। চিকিৎসকদের দেওয়া 10 মিনিটের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও ওই সময়ের মধ্যে পুলিশ কমিশনার অবস্থান স্থলে না আসায় নিজেদের দাবিতে পথে বসে পড়েন অনড় আন্দোলনকারীরা। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এদিন জানিয়েছেন, আমরা নিয়মের বাইরে যেতে পারবো না। এর আগে যত লালবাজার অভিযান হয়েছে সব ফিয়ার্স লেন, বিবি গাঙ্গুলিতেই আটকে দেওয়া হয়। লালবাজার 144-এ পড়ে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে চাইলে করতে পারে, এমনকি তাদের 20 জনের প্রতিনিধি দলের দেখা করার কথাও ছিল বলে ডিসি সেন্ট্রাল জানিয়েছেন। অন্যদিকে আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন লালবাজার থেকে দূরে মিছিল ছেড়ে প্রতিনিধি দল যেতে রাজি নয়। তাদের দাবি হয় পুলিশ কমিশনার আসুন অবস্থানস্থলে, অন্যথায় পদত্যাগ করুন, তাতেই আন্দোলন প্রত্যাহার করে ফিরবেন তারা। জাস্টিস ফর সাবির আওয়াজ তুললেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান শামিরুল ইসলাম। হরিয়ানায় গোরক্ষকদের হাতে বাংলার শ্রমিককে খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম। সমাজের সমস্ত স্তরের মানুষকে জাস্টিস ফর সাবির আওয়াজ তুলতেও আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ঘটে চলা বাংলার শ্রমিকদের উপর আক্রমণ, হামলা, হেনস্থা এবং শারীরিক নিগ্রহের ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছেন শামিরুল ইসলাম। তিনি বলেছেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বারংবার বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রমণ এবং হেনস্থা করা হচ্ছে। নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে বাঙালি খেদাও শুরু করে দিয়েছে।
আমরা এটা কখনোই মানব না। গোরক্ষক বাহিনীরা বাংলার শ্রমিককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করলো, তবুও আমরা চুপ কেন? প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। এই ঘটনার বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে পথে নেমে প্রতিবাদ করা উচিত বলেও মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। রবিবার নিহত সাবির মল্লিকের বাসন্তীর বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল, বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার, বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজা গাজী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিন নিহত পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তৃণমূল সাংসদ। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের বাবা। চোখে একরাশ জল নিয়ে আব্দুল কাদের গাজী বলেছেন, ছেলে নির্দোষ ছিল, তবুও তাকে পিটিয়ে হত্যা করেছে। তৃণমূল সাংসদের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সাবিরের গোটা পরিবার। দোষীরা কঠোর শাস্তি পাবে বলেই তাদের আশ্বস্ত করেন তৃণমূল সাংসদ। সামিরুলের কথায় রাজ্যের তরফে হরিয়ানা সরকারের ওপর চাপও দেওয়া হচ্ছে যাতে পরিবার সুবিচার পায়। রাজ্যের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে সায়নের জামিন মঞ্জুর হওয়াই উচিত। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়িকে ছেড়ে দেওয়ার নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য সরকার। সেই মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বহাল রয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ। সুপ্রিম কোর্ট জানিয়েছে ওই ছাত্রনেতা অর্থাৎ সায়ন লাহিড়ির জামিন মঞ্জুর হওয়াই উচিত। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে গোলমালের অভিযোগে গ্রেপ্তার হওয়া সায়নকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সোমবার বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি ছিল সেই মামলার। শুনানিতে হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করায় প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। পাশাপাশি সায়নের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। বিচারপতি পারদিওয়ালার প্রশ্ন, 100 জনের মধ্যে ওই ছাত্রনেতাকে পুলিশ কেন গ্রেপ্তার করলো? তারপরই কলকাতা হাইকোর্টের নির্দেশ উল্লেখ করে বিচারপতি পারদিওয়ালা বলেছেন ওই ছাত্রনেতার জামিন মঞ্জুর হওয়াই উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এফআইআর খারিজের বিষয়টা বিবেচনা করা যেতেই পারে। রাজ্যের কাছে তিনি জানতে চান সায়নের বিরুদ্ধে কতগুলো এফআইআর দায়ের হয়েছে। রাজ্য সুপ্রিম কোর্টকে জানায় তখন 11টা এফআইআর দায়ের হয়েছে সায়নের বিরুদ্ধে। রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে বলেছেন হাইকোর্টে মামলা করেছিলেন সায়নের মা, কিন্তু তিনি কর্মসূচির ডাক দেননি। কর্মসূচির ডাক দিয়েছিলেন সায়ন। প্রশ্ন উঠছে, সায়ন নিজেই নবান্ন অভিযান কর্মসূচি করিয়েছিলেন নাকি এর নেপথ্যে অন্য কেউ আছেন? যদিও রাজ্যের যুক্তিতে সায় দেয়নি সুপ্রিম কোর্ট। তবে সায়নের জামিন প্রসঙ্গে বিচারপতি পারদিওয়ালা মন্তব্য করেছেন যে প্রথমে নগর দায়রা আদালত এবং পরে হাইকোর্ট থেকে জামিন নিতে পারতেন ওই ছাত্রনেতা। উল্লেখ্য, সায়নের গ্রেপ্তারি নিয়ে শুক্রবার প্রশ্ন তুলেছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ। তিনি জামিন দিয়েছিলেন সায়নকে। কথায় কথায় শাসকের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া যাবে না অভিযুক্ত বা দোষীদের বাড়ি। কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, অর্থাৎ শাসকের বুলডোজারে এবার সুপ্রিম কোর্টের তালা। গুঁড়িয়ে দেওয়া যাবে না অভিযুক্ত বা দোষীর বাড়ি। বাড়ি ভাঙার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম থাকা উচিত জানিয়েছে সুপ্রিম কোর্ট। যোগীরাজ্য উত্তরপ্রদেশে জন্ম হয়েছিল বুলডোজার দাওয়াইয়ের। তারপর যা ক্রমেই দেখা গিয়েছে একাধিক বিজেপি শাসিত রাজ্যে। এই বুলডোজার নীতি নিয়েই সোমবার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সাফ কথা, কেউ অভিযুক্ত বা দোষী হলেই তার বাড়ি ভাঙা যায় না এমন কোনো আইনই নেই। আদালত কড়া ভাষায় আরও জানিয়েছে যে বাড়ি ভাঙার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম থাকা উচিত। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে অভিযুক্তদের বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এদিন সেই সব মামলা ওঠে বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে। আদালতে কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শুনানিতে বিচারপতি গাভাই প্রশ্ন তোলেন, শুধুমাত্র অভিযুক্ত বলেই কি করে কারো বাড়ি ভাঙা হতে পারে? দোষী হলেও তার বাড়ি ভাঙা যায় না। এরপর রীতিমতো বিরক্তির সঙ্গে দুই বিচারপতি জানান সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এই বিষয়ে প্রশাসনের মনোভাবে কোনো বদল আসেনি। 6 বাংলাদেশি ছাত্রনেতার উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়ো বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে। সম্প্রতি একটা প্রতিবেদন নিয়ে বাংলাদেশে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাংলাদেশের 6 ছাত্রনেতার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এমন একটা খবর ওই প্রতিবেদনে প্রকাশ করা হয়। তবে সরকারি কর্মকর্তার বরাতে ওই খবর ভুয়ো বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
ওই চাঞ্চল্যকর প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ভারত বিরোধী মনোভাব জাগ্রত করার বিরুদ্ধে অ্যাকশন হিসেবে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিবেদনটাতে ছাত্রনেতাদের নামও প্রকাশ করা হয়েছিল। দিল্লির একটা সরকারি কার্যালয়কে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে এই খবরটাকে ভুয়ো খবর এবং ভিত্তিহীন খবর বলে জানিয়েছে। উল্লেখ্য যে জুলাই মাসে বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয় এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে আসেন। নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট ওই প্রতিবেদনটাতে যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে ছিলেন বাংলাদেশের গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং নুসরাত তাবাসসুম। যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজার হাজার ইসরায়েলি। গাজা থেকে আরও 6 জন ইসরায়েলি বন্দির মৃতদেহ পাওয়ার পর ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়নও ধর্মঘটের ডাক দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের মতে প্রায় 5 লক্ষ মানুষ জেরুজালেম, তেল আবিব এবং অন্যান্য শহরে আন্দোলন করছেন। গাজার বন্দি শিবিরে আরও 6 জন বন্দির মৃতদেহ পাওয়ার পর দেশটার প্রধান শ্রমিক ইউনিয়নও ধর্মঘটের ডাক দিয়েছে। বিক্ষোভকারীরা এখনই স্লোগান দিতে দিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের সামনে ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করার এবং বাকি বন্দীদের ফিরিয়ে আনার দাবি জানায়। নেতানিয়াহুর কাছে তাদের দাবি তিনি যেন বাকি 101 জন বন্দীকে ফিরিয়ে আনার জন্য আরও কার্যকর পদক্ষেপ নেন। তবে ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা এদের প্রায় 1/3 বন্দী সম্ভবত মারা গিয়েছেন। রবিবার 1 সেপ্টেম্বর রাতে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গিয়েছে। প্রায় 11 মাস আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ এটা। এদিকে শ্রমিক নেতারা সোমবার একদিনের সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। অনেক ইসরায়েলি তেল আবিবে রাস্তা অবরোধ করেন এবং পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ের বাইরেও বিক্ষোভ প্রদর্শন করেন। ড্রোন ফুটেজে দেখা যায় তেল আবিবের প্রধান মহাসড়ক বিক্ষোভকারীদের ভিড়ে পূর্ণ, যারা নিহত বন্দীদের ছবি সংবলিত পতাকা ধরে আছেন। ইসরায়েলি টেলিভিশনের ফুটেজে দেখা গিয়েছে রাস্তায় অবরোধ তৈরি করা বিক্ষোভকারীদের ওপর পুলিশ জলকামান ব্যবহার করছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে 29 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামাস নেতাদের খুঁজে বের করে বদলা নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার হামাসের বিরুদ্ধে লড়াই জোরদার করার অঙ্গীকার করেছেন। তার বক্তব্য আসে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় 6 জন বন্দির লাশ উদ্ধার করার পর। ধারণা করা হচ্ছে যে ইসরায়েলি বাহিনী যখন গাজায় বন্দীদের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তখন 6 জনকেই হামাস সদস্যরা গুলি করে হত্যা করে। বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, যারা বন্দীদের হত্যা করে তারা গাজায় যুদ্ধবিরতির জন্য কোনো চুক্তি চায় না। তিনি হামাস নেতাদের উদ্দেশ্যে বলেছেন, আমরা তোমাদের খুঁজে বের করব, আমরা তোমাদের ধরব এবং আমরা বদলা নেব। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়া এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস লাকসন বলেছেন, আমরা উভয়ই অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। আমরা চাই উভয় দল আলোচনার টেবিলে ফিরে আসুক এবং একটা দ্বিরাষ্ট্রিক সমাধান খুঁজে বের করার জন্য খুবই ঐক্যবদ্ধ হোক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, বর্তমানে যুদ্ধবিরতির জোর সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। সেজন্য কয়েকটা দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সদিচ্ছার অভাব রয়েছে, অথচ তারা সংঘর্ষ থামাতে তাদের প্রভাব প্রয়োগ করতে পারত। উল্লেখ্য যে চলমান গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় অন্তত 40,786 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও 94,224 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন, সিরিয়ার সাথে সহযোগিতা বজায় রাখা অপরিহার্য এবং এই অংশীদারিত্ব গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে পরাজয় ঘটাবে। নাসিরজাদে গতকাল রবিবার সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল আলী মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোন আলাপের সময় এই মন্তব্য করেছেন। ইরানের প্রতিরক্ষামন্ত্রী গাজায় দখলদার ইসরায়েলের আক্রমণে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেছেন। গত 7ই অক্টোবর থেকে ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে আসছে, যাতে অন্তত 40,738 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগ নারী এবং শিশু। জেনারেল নাসিরজাদে বলেছেন,
দুর্ভাগ্যবশত আমরা ইসরায়েলি অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যথাযথ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। ফলে ইরান এবং সিরিয়ার মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে হবে এবং এই সহযোগিতা অবশ্যই ইসরায়েলের পরাজয় ডেকে আনবে। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।